বিধানসভায় বহু বিবাহ নিষিদ্ধকরণ বিল 2025-এর প্রস্তাব পেশ হিমন্ত বিশ্ব শর্মার। পুনৰ অনুমতি সাপেক্ষে মই দা আসাম প্ৰহিবিশ্যন অফ পলিগেমি বিল 2025 সদনত উত্থাপনৰ বাবে প্রস্তাব করি। হিন্দ জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা তো জেনে থাকবেন যে আসাম ভারতের প্রথম রাজ্য হতে চলেছে যেখানে পলিগ্যামি বা বহু বিবাহকে নিষিদ্ধ করা হচ্ছে। মানে এরপর থেকে আসামে পুরুষের পলিগ্যামি মানে একাধিক স্ত্রী রাখা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হবে। আর এই বিবৃতি দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী স্বয়ং হেমন্ত বিশ্ব শর্মা, একেবারে পাবলিকালি, একেবারে প্রকাশ্য মিডিয়ায়। फरवरी महीना में असम असेंबली कानून पास कर लेगा कि असम में पॉलीगेमी बंद हो जाएगा। আর হেমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে এরকম একটা বক্তব্য পাওয়ার পর আসামের বিরোধী নেতারা এটাকে মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত বলে অভিযোগ করতে রীতিমতো শুরু করে দিয়েছে। देखिए उनका क्या, देखिए वो लोग सिर्फ एक आंख से देख रहे बस, और उस आंख में क्या हेटरेट भरी हुई मुसलमानों के। কারণ আমরা জানি একাধিক বিবাহ করাটা ভারতে মুসলিম ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী লিগ্যাল। তাই কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল এই ব্যাপারটাকে মুসলিমদের প্রতি বিজেপি গভর্নমেন্টের ঘৃণার বহিঃপ্রকাশ বলতে শুরু করেছে। এমনকি কিছু বিরোধী নেতা সরকারকে সরাসরি অ্যাকিউজ করছে, তারা বলছে যে বিষয়টা আসলে পলিটিক্যালি মোটিভেটেড। সরকার শুধুমাত্র নির্বাচন জেতার জন্যই কিন্তু এই রকম একটা মুসলিম বিদ্বেষী আইন নিয়ে আসতে চলেছে। लोकसभा चुनाव आ रहा है तो आप ये सब ड्रामा कर रहे हैं। যদিও এই রকম সব অভিযোগের প্রত্যুত্তরে হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে এই আইন তিনি আসামের মুসলিম মহিলাদের দাবি মেনেই করছেন। এতে আসামের মুসলিম মহিলারা সবচেয়ে বেশি খুশি হবেন। হেমন্ত বিশ্ব শর্মার বয়ান অনুযায়ী অ্যাকর্ডিং টু আ রিসেন্ট সার্ভে আসামের 97% মানুষ বহু বিবাহের নিষেধাজ্ঞার ব্যাপারটাকে সম্পূর্ণরূপে সমর্থন করছে। 149 ज्ञापन हमें मिला, 146 ज्ञापन ऐसा मिला जो पॉलीगेमी को बैन करने में उनका सहमत। 3 ज्ञापन ऐसा मिला जो पॉलीगेमी को बैन करने का विरोध करता है। তাহলে এখন লাখ টাকার প্রশ্ন হলো, এই যে মুখ্যমন্ত্রীর দাবি, এই যে সার্ভে রিপোর্ট, এগুলো কি আসলেই সত্যি? আসামের গ্রাউন্ড রিয়েলিটি আসলে কি বলছে? জনগণ কি সত্যি এটাকে সমর্থন করছে, নাকি এটাও একটা নির্বাচনী প্রোপাগান্ডা? চলুন বিষয়টা একটু খুঁটিয়ে বিস্তারিতভাবে আমরা বুঝে নিই। কিন্তু তার আগে বলে রাখি যে এই বিলে আরও একটা বিতর্কিত বিষয় কিন্তু রয়েছে। আমরা জানি যে বহু বিবাহ একটা ধর্মীয় রীতি যা ইসলামের ধর্মীয় অধিকারের আওতায় আসে। আজ পর্যন্ত কোনো সরকারই কিন্তু এই ধর্মীয় অধিকারের, মৌলিক অধিকারের ব্যাপারটাকে টাচ করতে সাহস পায়নি। কারণ ধর্মীয় অধিকার সংবিধানের 25 নম্বর আর্টিকেলের অধীনে মুসলিমদের একটা মৌলিক অধিকার। তাই আজ পর্যন্ত কিন্তু কেন্দ্র সরকারেরও এটা সাহস হয়নি যে মুসলিম সম্প্রদায়ের এই মৌলিক অধিকারের ওপরে তারা হাত দেয়। তাহলে প্রশ্ন উঠছে, সকলে এটাই জানতে চাইছে আসাম সরকার কি করে এটা সাহস করছে, বা সাংবিধানিকভাবে কি করেই বা তারা এটাকে পাশ করবে। আর এখানেই কিন্তু আসছে হেমন্ত বিশ্ব শর্মার কৌশল। আসলে আসাম সরকার এটিকে কোনো সাধারণ বিলের মতো পাশ করতে যাচ্ছে না, বরং খুবই আনইউজুয়াল ওয়েতে এই বিলটাকে তারা পাশ করবে। এখন এই অস্বাভাবিক উপায়টা কি? একটু ধৈর্য রাখুন, সেই অস্বাভাবিক উপায়টাই কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে একেবারে ব্যাখ্যা করে বলে দিতে যাচ্ছি। প্রথমেই পলিগেমি সম্পর্কে একটু বুঝি। এই পলিগেমি বা বহু বিবাহ শব্দের অর্থ কি? সহজ কথায়, যখন একজন পুরুষ একাধিক নারীকে বিয়ে করে, একাধিক স্ত্রীকে নিয়ে একসঙ্গে বাস করে, তখন তাকে বলা হয় পলিগ্যামি, বাংলায় বলে বহু বিবাহ। হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী ভারতে এই বহু বিবাহটা কিন্তু নিষিদ্ধ। কিন্তু মুসলিম ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী এবং ভারতের কিছু ট্রাইবাল ম্যারেজ অ্যাক্টেও কিন্তু ভারতে বহু বিবাহ করা যায়। রিসেন্টলি টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটা সমীক্ষা অনুযায়ী ভারতের 84% মুসলিম মহিলা বহু বিবাহটাকে নিষিদ্ধ করতে চান। একটা এনজিও যার নাম ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন BMMA এই সমীক্ষা প্রকাশ করেছে, যার মধ্যে তারা ভারতের বড় 9টি রাজ্যে বহু বিবাহ দ্বারা প্রভাবিত মহিলাদের কাছে 289টা প্রশ্ন জিজ্ঞেস করেছে এবং একটা সামগ্রিক সমীক্ষার পর এই সার্ভে রিপোর্টটা তারা কিন্তু প্রকাশ করেছে। এই সার্ভে রিপোর্টে তারা আরও মারাত্মক যে অভিযোগ করেছে যে যারা বহু বিবাহ নিয়ে বাস করে, মানে যে মহিলাদের সতীন নিয়ে ঘর করতে হয়, তারা কিন্তু সাংঘাতিক মারাত্মক মানসিক আঘাত নিয়ে ঘরে বাস করে। আপনাদের শুনতে ভালো লাগুক আর না লাগুক,
এটাই কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি বর্তমান ভারতের। মূলত এই জরিপ থেকেই আমরা নারীদের দুঃসহ খারাপ অবস্থার সম্পর্কে প্রথম জানতে পেরেছি। উদাহরণস্বরূপ বহু বিবাহের 70% ক্ষেত্রে প্রথম বা দ্বিতীয় স্ত্রী কিন্তু মাধ্যমিকও পাশ করে না বা মাধ্যমিক স্তরেরও শিক্ষিত হয় না। এই কারণে তারা কিন্তু কোথাও প্রপার জবও পায় না, কাজও পায় না, তাদের আয়ের কোনো উৎস থাকে না, আর এটাই কিন্তু তাদেরকে পুরুষের উপরে নির্ভরশীল করে তোলে। আর এই কারণে অনেক মহিলা না চাইলেও তাদের সন্তানের মুখের দিকে চেয়ে তার স্বামীর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে একসঙ্গে এক ছাদের তলায় বাস করতে বাধ্য হয়। আর এখানে অবশ্যই বলে রাখা দরকার যে এমন নয় যে মহিলারা কখনো আওয়াজ তোলে না। একটা রিপোর্ট অনুযায়ী 42% মুসলিম মহিলা তাদের স্বামীদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন, কিন্তু তারপরে যে কাজী তাদের বিয়ে করিয়েছেন অর্থাৎ ধর্মীয় পুরোহিত, সেই কাজী সবসময় কিন্তু মহিলাদেরকেই অ্যাডজাস্ট করে স্বামীর ঘর করার পরামর্শ দেন। তার কারণ ইসলাম অনুযায়ী বহু বিবাহ কিন্তু লিগ্যাল বা অনুমোদিত বা জায়েজ। আশা করি বুঝতে পারলেন। এই আলোচনায় প্রাসঙ্গিকভাবে অবশ্যই একটা মামলার কথা আমাকে উল্লেখ করতে হচ্ছে। একটা মামলা 2022 সালে এসেছিল দিল্লি হাইকোর্টে। দিল্লিতে বসবাসকারী রেশমা, যার বয়স মাত্র 28 বছর, দিল্লি হাইকোর্টের কাছে তিনি বহু বিবাহকে নিষিদ্ধ করবার আবেদন করেছিলেন। কারণ রেশমা বলেন যে তার স্বামী শোয়েব খান দ্বিতীয়বার বিয়ে করেছেন, তার বিরোধিতা করলে শোয়েব রেশমাকে মারধর করেন এবং তাকে এবং তার সন্তানকে একা রেখে চলে যান, ইভেন উইদাউট ডিভোর্সিং হার। মামলায় কোর্ট কিন্তু রেশমার বিরুদ্ধেই রায় দিয়েছে। কোর্টও কিন্তু রেশমাকে শোয়েবের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে একসঙ্গে থাকারই পরামর্শ দিয়েছে। অর্থাৎ কোর্টেরও কিন্তু হাত পা বাঁধা, তার কারণ মুসলিম ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী এই বহু বিবাহটা কিন্তু লিগ্যাল। অথচ ACN জার্নাল অফ সায়েন্সের রিপোর্টে বলছে যে বহু বিবাহ দ্বারা প্রভাবিত মহিলারা মানসিক আঘাত, অশান্তি, একাকিত্ব, বিশ্বাসের অভাবের মতো কিন্তু অনেক রকমের মানসিক ট্রমা নিয়ে বেঁচে আছেন। আমেরিকার লিঙ্কন বিশ্ববিদ্যালয়ে পাবলিশ করা একটা রিপোর্ট অনুযায়ী, যে রিপোর্টটা তারা 20 বছরের গবেষণা করে বানিয়েছে, তারা বলছে যে বহু বিবাহ পরিবারে জন্ম নেওয়া শিশুর মেন্টাল হেলথ কিন্তু ঠিক থাকে না, তারা সমাজের সঙ্গে মানিয়ে নিতে পারে না বা তাদের একাডেমিক স্কোর কিন্তু অত্যন্ত খারাপই হয়। আর এসব কারণেই ভারতের মুসলিম মহিলারা কিন্তু আন্দোলন করে বলছে সরকারকে অবিলম্বে এই বহু বিবাহকে নিষিদ্ধ করতে হবে। ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন BMMA নামক একটা সংগঠন কিন্তু বহুদিন থেকেই পলিগেমি বা বহু বিবাহকে নিষিদ্ধ করার দাবি সরকারের কাছে জানিয়ে আসছে। আর এখানে কিন্তু একটা কথা ক্লিয়ার করে নেওয়া দরকার যে এই বহু বিবাহ ব্যাপারটা কিন্তু মোটেও মুসলিমদের বিরুদ্ধে নয়। আই রিপিট, এই পলিগেমি নিষিদ্ধের ব্যাপারটা কিন্তু মোটেও মুসলিমদের বিরুদ্ধে নয়। আর এতে কিন্তু শুধুমাত্র মুসলিম মহিলারাই বেনিফিট পাবে এরকমও নয়। আপনি যদি 2022 সালে প্রকাশিত ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে ডেটা দেখেন, তাহলে আজকের ভারতে পলিগেমির কেসটা বা বহুবিবাহের কেসটা মুসলিমদের ক্ষেত্রে মাত্র 1.9%, হিন্দুদের ক্ষেত্রে যেখানে 1.3%, খ্রিস্টান এবং অন্যান্য কমিউনিটি মিলিয়ে 1.6%। আই রিপিট, মুসলিম সম্প্রদায়ের মধ্যে 100 জনের মধ্যে 98 জনই কিন্তু বহুবিবাহ করেন না, মাত্র 1.9% বহুবিবাহের কেস দেখা যায়। হিন্দুদের ক্ষেত্রে যদিও এই ম্যারেজ অ্যাক্টে নেই, কিন্তু হিন্দুদের ক্ষেত্রে যারা ট্রাইবাল হিন্দু তাদের মধ্যেও কিন্তু 1.3% লোকই বহুবিবাহ করে, এবং খ্রিস্টান যারা ট্রাইবাল তারা কিন্তু 1.6%, মানে 100 জনের মধ্যে 99 জন মতো 98.5 জনই কিন্তু বহুবিবাহ করে না। অর্থাৎ এরকম একটা আইন যেটা অলরেডি হয়েই আছে সোশ্যাল স্তরে, যদি পাস হয় তাহলে কিন্তু শুধু মুসলিম মহিলা নয়, ট্রাইবাল হিন্দু মহিলা এবং ট্রাইবাল খ্রিস্টান মহিলারাও কিন্তু এর থেকে উপকৃত হতে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, যখন আসাম সরকার বহুবিবাহ নিষিদ্ধ করার মতো একটা সঠিক পদক্ষেপ নিচ্ছে, তাহলে সরকার কেন আনইউজুয়াল ওয়েতে এই বিলটাকে পাশ করতে যাচ্ছে? ওয়েল, আপনি অনুমান করতে পারেন যে বিরোধী দলের নেতা, আসামের বিরোধী দল AIUDF এর নেতা প্রকাশ্যে বলছে যে এই বহুবিবাহের নিষেধাজ্ঞা মুসলিম সম্প্রদায়ের মৌলিক অধিকারকে লঙ্ঘন করছে। তার মতে পলিগেমি ব্যাপারটা মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা, সুতরাং এটাকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে এই নিষেধাজ্ঞা মুসলিমদের ধর্মীয় অনুশীলনের ওপরেই কিন্তু একটা সরাসরি একটা স্পষ্ট হস্তক্ষেপ হবে। আর এ কারণেই কিন্তু আসাম সরকার লিগালি বা আইনগতভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে কি আসাম সরকার গোপনে এই আইনটা পাশ করবে? ওয়েল, এর উত্তর হচ্ছে না। আসাম সরকার এজন্য গুয়াহাটি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রুমি কুমারী ফুক্কারের আন্ডারে একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করেছেন। বেসিক্যালি এই বিশেষজ্ঞ কমিটির কাজ হচ্ছে আসাম গভর্নমেন্টের এই যে পাশ করতে চাওয়া আইনটা, তার লিগ্যালিটিটাকে চেক করা এবং আইনগতভাবে মসৃণভাবে এই আইনটাকে পাশ করিয়ে দেওয়া।
এই কমিটি দুটো পয়েন্ট এমন খুঁজে বের করেছে যাতে আসাম সরকারের কাছে ব্যাপারটা একেবারে সহজ হয়ে উঠেছে। প্রথম পয়েন্টে তারা বলছে, বিরোধীদের যে উদ্বেগ ছিল যে এই আইন মুসলিমদের মৌলিক অধিকারকে লঙ্ঘন করবে, এর উত্তর দিতে গিয়ে এই কমিটি ফার্স্ট যে ফ্যাক্টটা দিয়েছেন সেটা হলো যে দুটো ধারা আর্টিকেল 25 এবং 26-এ ফ্রিডম অফ রিলিজিয়াস বা ধর্মীয় স্বাধীনতার কথা উল্লেখ রয়েছে, ঠিক সেই আর্টিকেল 25-এর সাবক্লজ 1-এ কিন্তু বলা রয়েছে যে এই মৌলিক অধিকারটা পাবলিক অর্ডার, মরালিটি, হেলথ এবং স্পেশাল সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য দরকার মতো রিফর্ম বা পরিবর্তন করা যেতে পারে, মানে আপডেট করা যেতে পারে। অর্থাৎ আর্টিকেল 25-এ যেমন ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া রয়েছে, আর্টিকেল 25-এর 1-এ কিন্তু দরকারে সেটা পরিবর্তন করা যাবে, এই কথাটাও বলা রয়েছে। আরেকটা যে যুক্তি বিরোধীরা দিচ্ছে যে পলিগেমি একটা রিলিজিয়াস প্র্যাকটিস, সেটার ব্যাপারেও কমিটি কিন্তু বলেছেন যে মুসলিম ধর্মে বহুবিবাহটা জায়েজ বটে, কিন্তু এটা 5 বার প্রেয়ার করার মতো বাধ্যতামূলক রিলিজিয়াস প্র্যাকটিস নয়। আর বাধ্যতামূলক রিলিজিয়াস প্র্যাকটিস নয় বলেই বহু মুসলিম কান্ট্রি কিন্তু এই বহুবিবাহটাকে তাদের দেশ থেকে নিষিদ্ধ করে দিয়েছে।